হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের রিমি ম্যাম। দেখো, আজকে যে ক্লাসটা হবে সেটা বাংলা প্র্যাকটিস সেটের ওপর, অর্থাৎ বাংলার আমরা অনেকগুলো চ্যাপ্টার্স পড়ে এসেছি। যারা চ্যানেল ফলো করছো তারা মোটামুটি জানো, এবং যারা চ্যানেল ফলো করছো না, ভিডিওটিতে নতুন আছো, তাদের ক্ষেত্রে বলে দেই যে বাংলা কিন্তু আমরা অনেকগুলো 8-9টা চ্যাপ্টার আমরা পড়ে এসেছি। একেবারে ফ্রিতে তোমাদেরকে কিন্তু আমি ফাউন্ডেশন বাংলা এবং ইংলিশের করিয়ে দিচ্ছি। পঞ্চায়েত এবং আইসিডিএস পরীক্ষার জন্য বাংলা এবং ইংলিশ হচ্ছে যে কোনো ধরনের পরীক্ষার জন্য আপ টু কেন্দ্র সরকারের পরীক্ষা পর্যন্ত। তো সেখানে দাঁড়িয়ে আজকে বাংলার যেটা পড়বো সেটা হচ্ছে একটু প্র্যাকটিস সেট আমরা করব, অর্থাৎ যা পড়ে এসেছি তার সম্পর্কে আমাদের একটু প্র্যাকটিস সেট করাও দরকার, যে আমরা কতটা পারছি কতটা পারছি না। তোমরা যারা যারা বাংলার ফাউন্ডেশন ক্লাস করতে চাইছো তাদের ক্ষেত্রে বলছি, ডেসক্রিপশন বক্সে কিংবা প্লেলিস্ট সেকশনে গিয়ে দেখতে পারো বাংলা ফাউন্ডেশন ফ্রি কোর্স। সেখানে গিয়ে কিন্তু তোমরা বাংলার যে সমস্ত ভিডিওগুলো আছে সেই সমস্তগুলো তোমরা পরপর পেয়ে যাবে। তো আজকে যে ক্লাসটা সেটা সম্পর্কে একটু বলে দিই। আমরা 25টা কোশ্চেন সলভ করব এবং দেখব যে আমরা 25টা কোশ্চেন করতে পারছি কিনা। যারা তোমরা আছো তোমরা অবশ্যই একটা করে কোশ্চেন দেখবে এবং সেটা পজ করে আগে উত্তর দেওয়ার চেষ্টা করবে, তারপর তোমরা নেক্সট কোশ্চেনে ফিরে যাবে। ঠিক আছে? তো এইভাবে তুমি কটা কোশ্চেন আমাকে করতে পারছো তুমি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাবে। ঠিক আছে? তাহলে চলো আমরা ধীরে ধীরে পড়াশুনো শুরু করি এবং পড়াশুনোর মাঝে বিভিন্ন কথা হবে। প্রথম যে কোশ্চেনটা আমরা দেখছি আজকে আমরা পড়বো যেটার উপরে, সেটা হচ্ছে সন্ধি, সমাস এবং কারকের ওপর। এই তিনটে চ্যাপ্টারের উপর বেশি ফোকাস করতে বলছি এই কারণে, কারণ এই তিনটে চ্যাপ্টার থেকে কিন্তু তুমি প্রশ্ন পাবেই পাবে। ঠিক আছে? তো এই প্র্যাকটিস সেট হয়ে যাওয়ার পরে আবার আমরা যেরকম বাংলা করছিলাম চ্যাপ্টার ওয়াইজ সেরকম করব। তো যেটা বলছিলাম, প্রথম যে কোশ্চেনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ভাবুক শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি। সন্ধি বিচ্ছেদের ক্লাস আমরা করেছি, অবশ্যই আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু সহজেই পেরে যেতে পারি। তাহলে ভাবুক শব্দটির সন্ধি বিচ্ছেদ কী হবে? কী হবে অ্যান্সার? দেখো, নিশ্চয়ই তোমরা মনে মনে চেষ্টা করে নিয়েছো অ্যান্সার। তো আমি এবার উত্তরটা বলে দিই। উত্তর কিন্তু এসে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ ভৌ যুক্ত উক। কেন? যদি তোমরা আমার ক্লাস করে থাকো তাহলে অবশ্যই বলেছিলাম, নিয়মটা আমি শিখিয়ে দিয়েছিলাম যে ওকার বা ঔকার, ঠিক আছে, ওকার বা ঔকারের পর তার ওকার বা ঔকারের পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে কি হয়, ওই ও এর স্থানে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে আব। ঠিক আছে? যেটা হয় সেটা হলো আব। ওকে? আর যদি তোমাদের নিয়ম মনে রাখতে অসুবিধা হয়, মনে রাখার দরকার নেই, ভাবুক ভৌযুক্ত ও ভাবুক, তোমরা নিজেরা মুখস্থ করেও করতে পারো। আপ টু ইউ, তুমি কিভাবে সন্ধিটা শিখবে। পরের কোশ্চেন খেয়াল করো। পরের কোশ্চেন আমরা পাচ্ছি গবাক্ষ শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি? গবাক্ষ, বল। একটু চিন্তা করো, গবাক্ষ শব্দের সন্ধি বিচ্ছেদ কী হতে পারে? গোযুক্ত অক্ষ, গবযুক্ত অক্ষ, গোযুক্ত আক্ষ, নাকি গবাযুক্ত অক্ষ? আমি সন্ধি যখন পড়িয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে এক ধরনের সন্ধি হয়। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি এবং নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। তো কিছু নিয়ম বহির্ভূত সন্ধি এগুলো। তো এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হয়ে যাবে গো যুক্ত অক্ষ, গবাক্ষ। তাই তো? ওকারের স্থানে অব এবং আকার লোপ পেয়েছে, তাই তো? চল পরের কোশ্চেন আমরা কী পাচ্ছি দেখি। 3 নম্বর কোশ্চেন বলছে উদ্ধার শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। উদ্যুক্ত ধার, উদ্যুক্ত হার, উদ্যুক্ত হার, নাকি উদ্যুক্ত ধার? দেখো, যারা যারা সন্ধি পড়েছো তারা তো অবশ্যই পারবে, এবং যারা যারা সন্ধি পড়োনি আবারও বলছি ফাউন্ডেশন ক্লাস আছে, ফ্রিতে পড়িয়ে দিয়েছি তোমাদের জন্য, খুব সুন্দরভাবে ফ্রিতে পড়িয়ে দিয়েছি। তো সেটা তোমরা অবশ্যই প্লেলিস্ট সেকশনে গিয়ে দেখে নাও। আর যারা এই সম্পর্কে পরীক্ষা দিতে চাইছো তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে একটু স্ক্রল করে ওপরের দিকে গেলেই তুমি এই 3টে চ্যাপ্টারের পরীক্ষাও কিন্তু পেয়ে যাবে। অনেক ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, চাইলে তুমিও পরীক্ষা দিতে পারো। তো এর অ্যান্সার কী এসে যাবে? এর অ্যান্সার এসে যাবে অপশন নাম্বার বি, উদ্যুক্ত হার। ওকে? কেন হবে উদ্যুক্ত হার? দেখো, কি বলেছিলাম, ব্যঞ্জন সন্ধির একটা নিয়মে বলেছিলাম যে ত কিংবা ত বা দয়ের স্থানের দয়ের পর যদি হ থাকে, যেমন দেখো যে এই যে খণ্ডত্বা মানেই হলো ত, তারপরে কি আছে হ,
যদি থাকে তাহলে এই ত কিংবা দয়ের স্থানে হয়ে যাবে দ এবং হ স্থানে হয়ে যাবে ধ, তাই তো, হ স্থানে হয়ে যাবে ধ। ঠিক তাই হয়েছে, খণ্ডত্ব বদলে গিয়ে হয়ে গেছে দ উদ্ধারের এবং হ বদলে গিয়ে হয়ে গেছে ধ। ঠিক আছে, এইভাবে তুমি নিয়ম মনে করেও রাখতে পারো, কিংবা তুমি উদ্ধারকে উদ্যুক্ত হার এভাবে মুখস্থ করেও চালিয়ে দিতে পারো। আসল বক্তব্য হলো তোমাকে পরীক্ষায় অপশানে জাস্ট রাইটটা ক্লিক করে আসে। তুমি কীভাবে করছো, কতটা মুখস্থ করছো, কতটা করছো না, ডাজেন্ট ম্যাটার। পরের কোশ্চেন দেখো, মন্বন্তর শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মন্বন্তর মনুযুক্ত অন্তর, মনযুক্ত অন্তর, মনসযুক্ত অন্তর বা মহৎযুক্ত অন্তর। বলো, এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক মন্বন্তর সম্পর্কে? কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু এক্ষেত্রে চলে আসবে অপশান নাম্বার এ বা ক, মনুযুক্ত অন্যন্তর মন্বন্তর। আমি আর নিয়ম বললাম না, নিয়ম তোমাদের শিখতে হলে অবশ্যই ফাউন্ডেশন ব্যাচ মানে ক্লাস আছে যেখানে ফ্রিতে, সেখানে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। তাহলে অপশান নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। কে কটা পাচ্ছ, কতটা করতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, কারণ এটা বুঝতে হবে যে আমি যখন পড়িয়েছি তারপরে স্টুডেন্টসরা কতটা অ্যান্সার করতে পারছে। ওকে, পরের কোশ্চেন, নীরব শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? নিযুক্ত রব, নির্যুক্ত রব, নিযুক্ত রব নাকি নিযুক্ত রব? বলো, নীরব। কি হবে অ্যান্সার? এখানে কিন্তু অ্যান্সার এসে যাবে অপশন নাম্বার গ বা সি, নিযুক্ত রব। এটা অ্যাকচুয়ালি বিসর্গ সন্ধির নিয়ম। বিসর্গ সন্ধিতে পড়ে, মানে বিসর্গের পর যদি কি হয় র থাকে, বিসর্গের পর যদি আমরা র পাই তাহলে কি হয় যে পূর্ববর্তী হ্রস্বস্বর যেটা থাকে সেটা দীর্ঘ হয় এবং বিসর্গ কিন্তু লোপ পেয়ে যায়। ঠিক আছে, চলো পরের কোশ্চেনের দিকে আমরা চলে যাব। বিসর্গ সন্ধিও পড়িয়ে দিয়েছি খুব ট্রিক্সের সাহায্যে, তুমি সেটাও কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। পরের কোশ্চেন আমরা পাচ্ছি ব্যর্থ। ব্যর্থ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ব্যর্থ বিযুক্ত অর্থ, বিযুক্ত আর্থ, ব্যযুক্ত অর্থ নাকি বয়জা ফেলা আকার যুক্ত অর্থ? ব্যর্থর সন্ধি বিচ্ছেদ অবশ্যই কিন্তু আবারও বলছি যে কি কতটা কোশ্চেনের অ্যান্সার করতে পারলে, 25-এ কতটা কোশ্চেন পারলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে বারে বারে বলছি জানাবে। এখানে ব্যর্থ শব্দটি সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে বি যুক্ত অর্থ। কি হয়ে যাবে? অপশান নাম্বার এ, বি যুক্ত অর্থ। চলো পরেরটাই চলে যাব। পরের কোশ্চেন আমরা পাচ্ছি যে কৃষ্টি। কৃষ্টি শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? কৃষ যুক্ত তি, কৃষ যুক্ত টি, কৃত যুক্ত তি নাকি কৃষ যুক্ত দন্ত নয় তাই হস্যি? বলো, কৃষ্টি এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হয়? এটাও কিন্তু একটা ব্যঞ্জন সন্ধির নিয়মের মধ্যে পড়বে। ব্যঞ্জন সন্ধির নিয়মের মধ্যে আমরা কৃষ্টি পড়েছি। অ্যান্সার কি আসবে কৃষ্টির ক্ষেত্রে? অ্যান্সার কিন্তু চলে আসবে একেবারে অপশন নাম্বার এ, কৃষ যুক্ত টি হলো কৃষ্টি। ব্যঞ্জন সন্ধির নিয়মে আমরা কি জানতাম নিয়ে, সকার যেটা সকার ছিল তারপরে মূর্ধন্য স পরে যদি আমরা কি পেতাম, এরপরে যদি আমরা ত বা থ পেতাম, কি পেতাম? ত বা থ যদি পেতাম তাহলে সেটা যথাক্রমে কি হয়ে যেত? ট ও ছ, তাই তো? সেমটা দেখো এখানেও তাই হয়েছে। মূর্ধন্য ষয়ের পরে আমরা পেয়েছি তকার, তাই তো? ত পেয়েছি, তয় হস্যি পেয়েছি। তাহলে ত হলে হয়ে যাবে কি? ট, এবং থ হলে হয়ে যাবে ঠ। তাই হলো মধ্যাহ্নস্বর পরে ত পেয়েছি যেই, সেই সমাসবদ্ধ, এই সমাস বলছি কেন, সন্ধিবদ্ধ পদে গিয়ে হয়ে গেছে মধ্যাহ্ন শয় টয় হস্যি। ওকে, কারো যদি এইভাবে মনে রাখতে সমস্যা হয় আবারও বলছি, সোজাসুজি মুখস্থ করে নেবে। পরের কোশ্চেন খেয়াল করো। পরের কোশ্চেন বলছে পর্যালোচনা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? পর্যালোচনা,
পরিযুক্ত আলোচনা, পর্যযুক্ত আলোচনা, পর্যাযুক্ত লোচনা নাকি পর্যাযুক্ত আলোচনা? পর্যালোচনা। সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? পর্যালোচনা সঠিক অ্যান্সার। একেবারেই এটা সঠিক অ্যান্সার, কিন্তু চলে আসবে অপশান নাম্বার এ, পরিযুক্ত আলোচনা হলো পর্যালোচনা। ওকে, পরিযুক্ত আলোচনা। চলো, এর মাঝে একটু বলে রাখি, যাদের যাদের আমার পড়ানো ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকন কিন্তু ট্যাপ করতে ভুলবে না, যাতে প্রথম তোমার কাছেই চ্যানেলে ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশান চলে যায়। এবং তার সাথে চ্যানেলে অন্যান্য ভিডিও চলছে পঞ্চায়েতের জন্য, যেমনটা বললাম যে ব্যাকরণের ফাউন্ডেশন চলছে, তার সাথে কিন্তু ইংলিশেরও ফাউন্ডেশন চলছে। আমরাও কিন্তু ইংলিশের আপাতত 4টে চ্যাপ্টার কিন্তু অলরেডি শেষ করে এসেছি, তো সেগুলোও কিন্তু তোমরা দেখতে পারো প্লেলিস্ট সেকশনে কিংবা ডিসক্রিপশন বক্সে, তারও লিঙ্ক দেওয়া থাকছে। এছাড়া কিন্তু আমাদের জিকে জিএস প্র্যাকটিস সেট চলছে, সেটা হচ্ছে পঞ্চায়েত পরীক্ষার জন্য চলছে, আইসিডিএস পরীক্ষা বা আপকামিং যে সমস্ত পরীক্ষা আছে সব পরীক্ষার জন্য কিন্তু জিকে জিএস প্র্যাকটিস সেট চলছে, সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। কিংবা তার সাথে ইতিহাস ফাউন্ডেশন এবং স্ট্র্যাটেজিকের ফাউন্ডেশনও চলছে, সেগুলো তোমরা দেখতে পারো। ওকে, এবং আবারও বলছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই কেউ ভুলো না। চলো, হাতাহাতি পথটি কোন সমাসের উদাহরণ? এবার আমরা কিছু সমাস দেখব, সমাসের জিনিস। হাতাহাতি পথটি কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাস, দ্বন্দ্ব সমাস, কর্মধারায় সমাস নাকি অব্যয়ীভাব সমাস? চেষ্টা করো বলার। আচ্ছা, এই হাতাহাতি এই বিষয়টি যখনই দেখবে তখনই তোমার সবার ফার্স্ট টাইম যখন সমাস পড়িয়েছিলাম বলেছিলাম যে সমাসের ক্ষেত্রে দুভাবে প্রশ্ন আসতে পারে। একটা আসতে পারে এরকমভাবে যে তোমাকে সমাসবদ্ধ পদটা দিয়ে দিল, তোমাকে নিজে থেকে ব্যাসবাক্য করতে হবে, তারপরে সমাসের নামটা অপশানে থাকবে, সেখান থেকে বলতে হবে। আর একটা সহজ উপায় হয় যে তোমাকে সমাসবদ্ধ পদ দিয়ে দেবে এবং ব্যাসবাক্যও দিয়ে দেবে, তোমাকে শুধু জিজ্ঞাসা করবে যে কোন সমাস এটি। তো সেক্ষেত্রে কঠিনভাবেই আমি শিখিয়েছিলাম, এইভাবেই শিখিয়েছিলাম যে কিভাবে তুমি বুঝতে পারবে যে সমাস আমাকে মানে সব ব্যাসবাক্য করে আমাকে সমাস করতে হবে। তো যারা সমাসের ক্লাস করেছো তাদের তো অসুবিধা হওয়ার কথা নয়। তো এখানে আগে এই কোশ্চেনে আগে আমাদেরকে বের করতে হবে যে হাতাহাতির ব্যাসবাক্যটা কী হবে। ঠিক আছে, তাহলে হাতাহাতি আমরা কি শিখেছিলাম? হাতাহাতির ক্ষেত্রে আমরা শিখেছিলাম হাতে হাতে যে যুদ্ধ, তার নাম হলো হচ্ছে হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ। তাহলে কি জেনেছিলাম যে আমরা যে পরস্পরের মধ্যে যদি একই জাতীয় ক্রিয়া হয়, হাতাহাতি হলো হচ্ছে একই জাতীয় ক্রিয়া, পরস্পরের মধ্যে যদি একই জাতীয় ক্রিয়া হয় তাহলে সেই ধরনের ক্রিয়া বোঝালে তাকে কিন্তু বলা হয় ব্যতিহার বহুব্রীহি সমাস। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি এসে যাবে? অ্যান্সার এসে যাবে অপশান নাম্বার এ, ব্যতিহার বহুব্রীহি সমাস। হাতে হাতে যে যুদ্ধ একই জাতীয় ক্রিয়া বোঝানোর জন্য এটা হয়ে যায় ব্যতিহার বহুব্রীহি সমাস। চলো পরেরটায় যাই। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন আরও সেকেন্ড কোশ্চেন, যেটা উপকথা পদটির ব্যাসবাক্য ও সমাস কোনটি? উপকথা, এখানে আবার আমি সমাস এবং ব্যাসবাক্য দুটো জিনিসই জানতে চেয়েছি। কথার সদৃশ অব্যয়ীভাব, ক্ষুদ্র কথার রূপ অব্যয়ীভাব, কথার অভাব অব্যয়ীভাব নাকি কথার যোগ্য অব্যয়ীভাব? চেষ্টা করো একটু বলার। অ্যান্সার দেখো, অ্যান্সার কি আসবে? কথার সদৃশ, অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। কথার সদৃশ, কথার সদৃশ অব্যয়ীভাব সমাস উপকথার অ্যান্সার। ওকে, চলো পরের কোশ্চেন আমরা পাচ্ছি পঞ্চনদ, পঞ্চনদ পদটি কোন সমাসের অন্তর্গত? বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস নাকি কর্মধারায় সমাস? দেখো, আমি যখন সমাস পড়িয়েছিলাম তোমাদের তখন সমাস চিনতে পারার জন্য একটা ছক আমি বানিয়ে দিয়েছিলাম, সেখানে 6টা সমাস দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম যে কিভাবে তোমাদের অ্যাকচুয়ালি ট্রিক্সের সাহায্যে সমাসটা চেনা যায় সেই সম্পর্কে আমি
মানে বলে দিয়েছিলাম, দুটো ক্লাস নিয়েছিলাম, দুটো ক্লাসেই আমি বারে বারে ওই জিনিসটা মুখস্থ করার কথা বলেছিলাম। সমাজ চিনতে গেলে ওই যে ছকটা আছে সেইটা পড়লে সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হয়। সেখানে দাঁড়িয়ে এই যে পঞ্চনদ জিনিসটা আছে, অনেকে জানে যে পঞ্চনদের অ্যান্সার কী, অনেকে বুঝতে পারছে না। সেক্ষেত্রে আমি কি বলেছিলাম যে যখনই তুমি 5 শব্দ মানে কোনো সংখ্যাবাচক শব্দ দেখবে, তখন তুমি সেটা মনে করবে এটা হচ্ছে তোমার দ্বিগু সমাস। ঠিক আছে, তো এখানে কি হয়ে যাবে, পঞ্চনদ হলো 5টি নদের সমাহার, তাই তো? পঞ্চনদ কী হয়ে যাবে অ্যান্সার, 5টি নদের সমাহার হলো হচ্ছে, বা পঞ্চনদের সমাহার হলো হচ্ছে পঞ্চনদ দ্বিগু সমাস। সমাহার এবং সংখ্যাবাচক শব্দ পূর্বে থাকায় এটা কিন্তু দ্বিগু সমাস হয়ে যায়। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, দ্বিগু সমাস। ওকে, চলো পরের কোশ্চেন আমরা যেটা পাচ্ছি, প্রাণ ভয় পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? প্রাণ ভয়, প্রাণের ভয়, প্রাণ বাঁচানোর ভয়, প্রাণ হারাইবার ভয়, নাকি প্রাণ ও ভয়? বলো। প্রাণ ভয় খুব একটা কঠিন নয়। এখানে ব্যাসবাক্যটার সাথে সাথে তোমাদেরকে আরও বলা উচিত অ্যাকচুয়ালি যে এটা কোন ধরনের সমাস। ঠিক আছে, শুধু ব্যাসবাক্য নয়, নিজের মনে ব্যাসবাক্যর সাথে সাথে প্রশ্নটাও করো যে কোন ধরনের সমাস এটা। দেখো, প্রাণ ভয়, তাহলে আমরা ব্যাসবাক্য করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হলো বোধের, যে কী ধরনের ব্যাসবাক্য হতে পারে। ঠিক আছে, ব্যাসবাক্য করার কোনো নিয়ম হয় না, ব্যাসবাক্য তোমাকে তোমার বোধ দিয়ে চিন্তাভাবনা করতে হবে। ঠিক আছে, তো এখানে প্রাণ ভয় মানে কি প্রাণের ভয় বলাটা উচিত হচ্ছে, নাকি প্রাণ বাঁচানোর ভয়টা ঠিকঠাক সঠিক অ্যান্সার পেরেছে, নাকি প্রাণ হারাইবার ভয়টা বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে? এখানে হচ্ছে না প্রাণ হারাইবার ভয়টা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে যখন আমরা দেখছি যে প্রাণ হারাইবার ভয়টা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তখন আমি একটা তোমাদেরকে শিখিয়েছিলাম যে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। সেখানে কি বলেছিলাম যে ব্যাসবাক্যের মাঝে যে সমস্ত পদ আছে সেগুলো যখন হারাবে তখন সেটা কি হয়ে যাবে, মধ্য পদলোপী কর্মধারায় সমাস। তাহলে এখানে কি হলো, হারাইবার শব্দটা হারিয়ে গিয়ে এই ব্যাসবাক্যটির সমাস হয়ে গেল মধ্য পদলোপী কর্মধারায় সমাস। তাহলে অপশান নাম্বার সি হয়ে গেল এখানকার সঠিক অ্যান্সার। আমি আবারও বলছি, কটা কোশ্চেনের অ্যান্সার তুমি করতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে একেবারে ভুলবে না। চলো, এরই মাঝে তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হলো হচ্ছে আমাদের কিন্তু দুটো ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে। একটা গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে প্রথম ব্যাচ যেটা সেটা হলো গ্রাম পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের জিকের মধ্যে যে সাবজেক্টটা আছে রুরাল ডেভেলপমেন্ট, সেইটা সম্পর্কে কিন্তু আমাদের একটা ক্লাস অলরেডি চলে এসছে অত্যন্ত স্বল্প মূল্যে, অর্থাৎ 149, মাত্র 149-এ কিন্তু তোমরা এই ক্লাসটি পেয়ে যাবে। এখানে তোমরা লাইভ ক্লাসের সুবিধা পাবে, তার সাথে কিন্তু ক্লাসের শেষে একেবারে তোমরা কিন্তু পিডিএফও পেয়ে যাবে। পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাস শেষ করে দেওয়া হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষে কিন্তু প্র্যাকটিস ক্লাসেরও ব্যবস্থা করা হবে। চ্যাপ্টার বলতে তোমরা কী কী ধরনের পড়াশোনা এখানে করতে পারবে মানে হবে এখানে, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত সম্পর্কিত, মানে গ্রাম পঞ্চায়েত কীভাবে চলে, ত্রিস্তর ব্যবস্থা এবং তার মধ্যে থাকা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে শুরু করে মাইক্রো ফাইন্যান্স, মনরেগা, নাবার্ড থেকে শুরু করে সমবায় সমিতি, কৃষি মান্ডি থেকে শুরু করে পঞ্চায়েত কীভাবে তার আয়ের উৎস ইত্যাদি বৃত্তান্ত এবং বিভিন্ন প্রকল্প যেগুলো আছে সরকারি, বেসরকারি, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, সেই সমস্ত সম্পর্কে কিন্তু বিস্তারিত এখানে কিন্তু পড়াশোনা হবে। তোমরা যদি চাও এই ব্যাচটি কিন্তু তোমরা নিতে পারো। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেখানে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করতে পারো, কিংবা ডিসক্রিপশন বক্সে যে গ্রুপের মানে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেখানে গিয়েও কিন্তু জয়েন করতে পারো। আমাদের দ্বিতীয় ব্যাচ যেটা সেটা হলো হচ্ছে জিকেজিএস ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাচ। এই ব্যাচে তুমি কী কী পেতে পারছো, এখানে কিন্তু ইতিহাস, ভূগোল, সংবিধান, সায়েন্স, অর্থনীতি এবং এর সাথে আরও দুটো জিনিস, একটা হলো হচ্ছে স্ট্যাটিক জিকে এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটোও কিন্তু তুমি পেয়ে যাবে। এই জিকেজিএস ফাউন্ডেশন লাইভ ক্লাস তুমি পাবে, সাথে কিন্তু ইনস্ট্যান্ট পিডিএফ তুমি পেয়ে যাবে, জিকে প্র্যাকটিস হবে এবং সাপ্তাহিক কিন্তু মক টেস্টের ব্যবস্থা এই ফাউন্ডেশন ব্যাচে কিন্তু করা হয়েছে। যদি বিস্তারিত জানতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে এসএমএস করে তুমি জিজ্ঞাসা করে নিতে পারো। খুবই স্বল্প মূল্যে জিকে ব্যাচটা এসে মাত্র 299-এ কিন্তু তুমি জিকেজিএস ফাউন্ডেশন ব্যাচটি পেয়ে যাবে। আমি পড়াবো, চিন্তা করার কোনো জায়গা নেই। এবং
এই ব্যাচটা অনেকের প্রশ্ন, এতে কি কি পরীক্ষা কভার হবে? আমি বলবো আপ টু এভরি পরীক্ষা কভার হবে। আপ টু তুমি বলতে পারো এসএসসি এমটিএস থেকে শুরু করে সিপিও পর্যন্ত কিন্তু তোমাদের এই পরীক্ষায় সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ স্টেটের পরীক্ষা যত কিছু আছে, পঞ্চায়েত থেকে শুরু করে ডব্লিউবিপি থেকে শুরু করে মিসলেনিয়াস থেকে শুরু করে ডাব্লিউবিসিএস এনিথিং, এবং আপ টু মানে সেন্ট্রাল, যেটা আর কি এমটিএস সিপিও বা সিএইচএসএল, এগুলো কিন্তু সব কভার হবে। তো পড়ানোর সময় বলে দেবো কারা কোন কোন জায়গাগুলো স্টেট বেশি পড়বে, কোন জায়গাগুলোকে সেন্ট্রালের ছেলেমেয়েরা বেশি পড়বে। তো তুমি যদি এই ব্যাচটা নিতে চাও, অবশ্যই খুবই স্বল্প মূল্যেই আছে, মাত্র 299-এ কিন্তু তুমি ব্যাচটি পেয়ে যাবে। এমনটা নয় যে অল্প মূল্য মানে কম পড়ানো হবে, তোমাদের কিন্তু এখানে ঢেলে পড়ানো হবে, ঠিক আছে? তো এটাও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। এবং তোমরা যদি দুটো ব্যাচ একসাথে নিতে চাও, মাত্র 448, অর্থাৎ আন্ডার 450 টাকায়, মাত্র 448 টাকায় কিন্তু তোমরা দুটো ব্যাচ একসঙ্গে পেয়ে যাবে। এবং এই মাসেই কিন্তু আমাদের ব্যাচ স্টার্ট হতে চলেছে। তো সেইভাবে তোমরা তাড়াতাড়ি একটু যদি অ্যাডমিশন নিতে চাও নিয়ে নিতে পারো, কিন্তু অ্যাডমিশন আমি বেশি দিন খোলা রাখবো না। ওকে, চল এবার চলে যাবো পড়াশোনার দিকে। পরের কোশ্চেন, নীললোহিত পদটি কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাস, কর্মধারায় সমাস, দ্বন্দ্ব সমাস নাকি তৎপুরুষ সমাস? দেখো, যারা সমাসের ক্লাস করে এসছো তারা অবশ্যই কিন্তু এই জিনিসটা পারবে। তো এখানে অ্যান্সারটা কি এসে যাবে? নীললোহিত, এর আগে প্রথমে বের করতে হবে আমাদের যে ব্যাস বাক্য কোনটা। নীললোহিতের ব্যাস বাক্য তোমার কি মনে হচ্ছে কি হতে পারে? নীল যে লোহিত, এটা তো হয় না। বা তুমি বলতে পারো যে এটা অ্যাকচুয়ালি যদি আমরা ব্যাসবাক্য করতে চাই তাহলে আমরা কোথায় পড়েছিলাম? নীললোহিতটা আমরা পড়েছিলাম কিন্তু কর্মধারায় সমাসে। কর্মধারায় সমাসে যে পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম যে যে নীল অথচ লোহিত, বা যা নীল তাই লোহিত, এইভাবে পড়ে বলেছিলাম যে এটা হচ্ছে কর্মধারায় সমাস। তাহলে অ্যান্সার তো প্রথমত এসে যাবে কর্মধারায় সমাস, এবং ব্যাসবাক্য কী আসবে? যে নীল অথচ লোহিত, বা যা নীল তাই লোহিত। কেন? কারণ যেহেতু নীল এবং লোহিত, লোহিত মানে হলো লাল, ঠিক আছে? নীল এবং লোহিত উভয় পদের মাধ্যমেই কিন্তু একটা বস্তুকেই বোঝানো হচ্ছে, এবং একটা অথচ অব্যয় ব্যবহার করা হয়েছে। নীল অথচ লোহিতের মধ্যে অথচ একটা অব্যয় ব্যবহৃত হয়েছে। তাই এই বিশেষ নিয়মের জন্য এটাকে কিন্তু বলা হয় সাধারণ কর্মধারায় সমাস, ঠিক আছে? সাধারণ কর্মধারায় সমাস। চলো পরেরটা দেখো, পরের কোশ্চেন যেটা বলছে যে সমাসে সমস্যমান পদগুলির কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো নতুন অর্থ প্রকাশ পায় তাকে কি বলা হয়, মানে তাকে কি সমাস বলে? তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস নাকি অব্যয়ীভাব সমাস? আমি এটা তোমাকে বারে বারে বলে এসেছিলাম যখন আমি ছকটা পড়িয়েছিলাম, এই লাইনটা আমি বোধহয় কয়েকশো বার বলেছিলাম, যে যখন যে সমাসে যে পদগুলো থাকবে তার কোনোটির অর্থ না বুঝিয়ে একটা এন্টায়ার ডিফারেন্ট কিছু বোঝাবে, তখন তাকে কি বলা হবে? তাকে কি বলা হবে? অবশ্যই তাকে বলা হবে অপশন নম্বর সি, বহুব্রীহি সমাস। কেন? কারণ দেখো, যেমন আমি একটা বলতে পারি যে পীতাম্বর, ঠিক আছে? পীতাম্বর, ভাবো, চিন্তা করো, পীতাম্বর মানে কি? পিত অম্বর জার। পিত মানে পিত কালার, যেটাকে আমরা পিত্তি কালার বলি না, পিত অম্বর জার। তো পীতাম্বর মানে আমরা কাকে বুঝি? পিত্তি কালার গায়ের রং কার? শ্রীকৃষ্ণের, তাই তো? তাই এই যে পিত অম্বর জার, এই জিনিসটা না বুঝিয়ে এন্টায়ার একটা ডিফারেন্ট একটা বস্তুকে বোঝালো, ডিফারেন্ট একটা মানুষকে বোঝালো শ্রীকৃষ্ণ। তাই যখন কোনো অর্থ না বুঝিয়ে নতুন কোনো অর্থ প্রকাশ পাবে তা অবশ্যই সবসময় বহুব্রীহি সমাস হবে। পরের কোশ্চেন, মনমাঝি পথটি কোন সমাসের উদাহরণ? উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায় নাকি মধ্য পদলিপি কর্মধারায় সমাসের উদাহরণ? মন মাঝি। খুব ভালো করে কর্মধারায় সমাসের এই যে ভাগগুলো, এগুলো কিন্তু আমি পড়িয়েছিলাম, ঠিক আছে? যারা দেখোনি তাদের ক্ষেত্রে আবারও বলছি, তোমরা অবশ্যই কিন্তু প্লেলিস্ট সেকশানে গিয়ে জিকে বাংলা ব্যাকরণের যে ফাউন্ডেশন ফ্রি ক্লাসটা আছে সেগুলো কিন্তু দেখবে। এগুলো কিন্তু সব পারবে, যারা দেখেছে তারা কিন্তু অবশ্যই পারছে।
বলে আমার মনে হয়, এবং যারা যারা পারছো কি না পারছো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। তো মন মাঝির ব্যাস বাক্য আমরা কি পড়েছিলাম, যে মন মাঝির ব্যাস বাক্য আমাদের ছিল মন রূপ মাঝি, মন রূপ মাঝি। তো এটা কী পেয়েছিলাম আমরা, রূপক কর্মধারায় সমাস, তাই তো। উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হলে তা রূপক কর্মধারায় সমাস হয়। উপমান কর্মধারায় সমাস, উপমিত কর্মধারায় সমাস কীভাবে চিনবে তাও আমি কিন্তু ক্লাসে বলে দিয়েছি, আমি এখানে আর বলবো না। পরের কোশ্চেন, অনুক্ষণ পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? অনুক্ষণ, ক্ষণের পশ্চাৎ ক্ষণক্ষণ, ক্ষণের অভাব নাকি ক্ষণকে অতিক্রান্ত? চিন্তা করো কি হবে অ্যান্সার। দেখো এর অ্যান্সার কিন্তু এসে যাবে অপশন নাম্বার সি, ক্ষণক্ষণ। ঠিক আছে, পিপসা বা পৌনঃপুনিকা অর্থে অব্যয়ীভাব সমাসের মধ্যে কি হবে অ্যান্সার? অ্যান্সার কিন্তু এসে যাবে ক্ষণক্ষণ। ঠিক আছে, অপশন নাম্বার বি, অর্থাৎ পিপসা বা পৌনঃপৌনিক রূপে বোঝাতে কিন্তু অর্থে অ্যাকচুয়ালি অব্যয়ীভাব সমাস হয়েছে। ঠিক আছে, চলো পরেরটার দিকে যাব। পরের কোশ্চেন কি বলছে দেখো, 17 নম্বর কোশ্চেন বলছে ডাক্তার ডাকো, রেখায়িত পদটি, এবার আমরা কারকের মধ্যে ঢুকছি, আমাদের সমাস শেষ হয়ে গেল। রেখায়িত পদটিতে ডাক্তার কোন কারক কোন বিভক্তি? কর্তৃকারকের শূন্য বিভক্তি, কর্মকারকের শূন্য বিভক্তি, করণ কারকের শূন্য বিভক্তি নাকি অপাদান কারকের শূন্য বিভক্তি? বলো, কারক বিভক্তি যারা পড়েছো তারা অবশ্যই এটা পারবে। কি হবে? ডাক্তার ডাকো। দেখো আমি কি শিখিয়েছিলাম, যে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় কর্মকারক, তাই তো, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে। তাহলে এখানে কাকে ডাকার কথা বলা হচ্ছে? কাকে ডাকার কথা বলা হচ্ছে? ডাক্তারকে ডাকার কথা বলা হচ্ছে। অর্থাৎ আমরা প্রশ্নটা যদি করি কাকে ডাকো, তুমি উত্তরটা পাচ্ছে ডাক্তারকে ডাকা হোক। তাহলে ক্রিয়া কি করছে, কর্তা কি করছে, ক্রিয়া সম্পাদন করছে যার দ্বারা, তা হয়, তাহলে তার হয় হচ্ছে কর্মকারক। তাহলে এখানে অপশান কি পাচ্ছি আমরা? কর্মকারক আমরা পেলাম, এবং ডাক্তারের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত নেই, তাই এটা হলো শূন্য বিভক্তি। তাহলে অ্যান্সার এসে গেল আমাদের কর্মকারকে শূন্য বিভক্তি। ওকে, চলো পরেরটাই চলে যাব। অবশ্যই পড়া কেমন লাগছে আমাকে জানিও, এবং তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবং কেউ যদি ব্যাচে ভর্তি হতে চাও তাহলে অতি শীঘ্র কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে, কারণ ব্যাচ কিন্তু আমি আর বেশি দিন অন রাখবো না। ঠিক আছে, মেঘে বৃষ্টি হয়, রেখায়িত পদটিতে মেঘ কোন কারকের উদাহরণ? অপাদান কারক, অধিকরণ কারক, করণ কারক নাকি কর্মকারক? মেঘে বৃষ্টি হয়, এর মধ্যে মেঘ পদটি কিসের উদাহরণ? চেষ্টা করো বলার। দেখো কি শিখিয়েছিলাম, যে যা কিছু থেকে কোনো যদি বিচ্যুত হয়, কিংবা ধরো তোমার উৎপন্ন হয় বা জাত হয়, সেই সমস্ত ক্ষেত্রেই আমরা কি করি? কোনো কিছু থেকে বিচ্যুত বা উৎপন্ন এই সমস্ত বোঝালে আমরা তাকে করি অপাদান কারক। তাহলে এখানে মেঘ থেকে বৃষ্টি উৎপন্ন হচ্ছে। কোথা থেকে উৎপন্ন হচ্ছে? মেঘ থেকে। ঠিক আছে, মেঘ থেকে বৃষ্টি উৎপন্ন হচ্ছে বা বৃষ্টির জাত হচ্ছে। তাহলে এটা আমাদের অ্যান্সার কী এসে যাবে? অ্যান্সার এসে যাবে অপাদান কারক। অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। পরেরটায় চলো। পরের কোশ্চেন খেয়াল করো, এ কলমে ভালো লেখা হয়, রেখায়িত পদটি কলমে কোন কারকের উদাহরণ? কর্তৃকারক, কর্মকারক, করণ কারক নাকি অধিকরণ কারক? বলো, এ কলমে ভালো লেখা হয়। 19 নম্বর কোশ্চেন চলছে। দেখো কি শিখিয়েছিলাম তোমাদের, যে যার দ্বারা, কি বলেছিলাম, যে যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া নিষ্পন্ন করা হয় তা হয় করণকারক। ঠিক আছে, তাহলে আমার এখানে ক্রিয়া কি হচ্ছে, যে লেখা হচ্ছে আমার ক্রিয়া, কিন্তু লেখাটা কিসের দ্বারা হচ্ছে? আমার লেখাটা আমার কলমের দ্বারা করা হচ্ছে। তাহলে কি বললাম এক্ষুনি, যে যার দ্বারা ক্রিয়া নিষ্পন্ন হয় বা যার সাহায্যে ক্রিয়া নিষ্পন্ন হয় তা হলো করণকারক। তাহলে এখানে কলমের সাহায্যে লেখা হচ্ছে, তাহলে কলম হয়ে যাবে করণ কারকের উদাহরণ।
খেয়াল থাকবে। পরের কোশ্চেন বলছে পণ্ডিতে পণ্ডিতে তর্ক চলছে, এটি কোন কারক? প্রযোজক কর্তা, উক্ত কর্তা, অনুক্ত কর্তা নাকি ব্যতিহার কর্তা? সঠিক উত্তর কি এসে যাবে? সঠিক উত্তর যেটা আসবে তার আগে বলি যে পণ্ডিতে পণ্ডিতে অর্থাৎ দুটো একই ব্যক্তি যখন কি হবে যে কোনো প্রতিযোগিতায় কিংবা কোনো তর্কে কিংবা কোনো আলোচনায় লিপ্ত থাকবে তখন তা হয়ে যাবে কর্তৃকারকে ব্যতিহার কর্তা। দুটো একই কর্তা যখন একই কাজে লিপ্ত থাকবে, তাহলে অপশন নম্বর ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, ব্যতিহার কর্তা। তাহলে পণ্ডিতে পণ্ডিতে কোন কারক? ব্যতিহার কর্তা বা কর্তৃকারক। ওকে, পরেরটা। পরের কোশ্চেন আমরা পাচ্ছি তিনি ব্যাকরণে পণ্ডিত। রেখায়িত পদটি ব্যাকরণে কোন প্রকারের অধিকরণ কারক? অধিকরণ কারক পড়িয়ে এসছে, তোমাদের পারা উচিত। কালাধিকরণ কারক, স্থানাধিকরণ কারক, বিষয়াধিকরণ কারক নাকি ভাবাধিকরণ কারক? ব্যাকরণে কোন প্রকারের অধিকরণ কারক? দেখো এখানে যেটা আমরা দেখছি যে কোনো বিষয়ে যদি কোনো বিশেষ বিষয় অ্যাকচুয়ালি বা শাস্ত্রে যদি কারোর দক্ষতা বোঝায় বা অধিকার বোঝায় তাহলে যে কারক হয় সেটা হয় বিষয়াধিকরণ কারক। মানে কি, যে কোনো বিষয়ে যদি কেউ পণ্ডিত হয় তাহলে সেটা বিষয়াধিকরণ কারক হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরেরটা। পরের কোশ্চেন বলছে 22 নম্বর কোশ্চেন ইট পাথরে বাড়ি খুব শক্ত হয়, এই বাক্যে ইট পাথরে পথ কোন কারক? করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক নাকি নিমিত্ত কারক? কি হবে? ইট পাথরে পথ। দেখো করণ কারক মানে কি? আমি বলেই দিলাম, তো এর অ্যান্সারটা হয়ে যাবে করণ কারক। কেন হবে সেটা বলে দিই। করণ কারক মানে কি? ক্রিয়া যার দ্বারা ক্রিয়া সম্পাদন করে তা হয় করণ কারক। তাহলে করণ কারক চেনার সবচেয়ে ভালো উপায় হলো দ্বারা দিয়া কর্তৃক যদি এই ধরনের অনুসর্গ যুক্ত থাকে। তো বাড়ি কিসের দ্বারা শক্ত হয়? খুব শক্ত হয় কিসের দ্বারা? যদি কিসের দ্বারা বাড়ি শক্ত হয় যদি আমি জিজ্ঞাসা করি, তুমি উত্তর দেবা ইট পাথরের দ্বারা। তাহলে যার দ্বারা ক্রিয়া সম্পন্ন হচ্ছে তা হয় করণ কারক, তাহলে ইট পাথরই এখানে হয়ে যাবে করণ কারক। ওকে, চলো পরের কোশ্চেন পাচ্ছি ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। এখানে ওরে ও ভাই পদটি ব্যাকরণের নিয়মে কি, মানে কি পদ বলো? এটার অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, সম্বোধন পদ। কাউকে আহ্বান বা সম্বোধন করা হলে তা হয় সম্বোধন পদ, ক্রিয়ার সাথে এর কোনো সরাসরি সম্পর্ক থাকে না। ঠিক আছে, চলো পরেরটা। পরের কোশ্চেন বলছে রাজায় রাজায় যুদ্ধ হয়, এখানে রাজায় রাজায় কোন ধরনের কর্তা? সমধাতুজ কর্তা, ব্যতিহার কর্তা, প্রযোজক কর্তা নাকি সহযোগী কর্তা? কী হবে? এক্ষুনি শিখিয়ে এলাম পণ্ডিতে পণ্ডিতে তর্ক হয়, যেমন বলে এলাম তেমনই আরও একটা জিনিস পেলাম, রাজায় রাজায় যুদ্ধ হয়। কি বললাম? দুটি একই কর্তা, একই ধরনের কর্তা যখন একই কাজ করে, বেসিক্যালি সেটা প্রতিযোগিতার মনোভাব নিয়ে করে, তখন তা যে উদাহরণ হয় কর্তার সেটা হয় ব্যতিহার কর্তা। তাই তো? কেমন লাগছে পড়ানো অবশ্যই কিন্তু জানিও, এবং জানিও যে তুমি 25টার মধ্যে কিন্তু কটা পেলে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। এবং যারা যারা ব্যাচে ভর্তি হতে চাইছো আবারও বলছি ব্যাচটা তোমাদের জন্য প্রচণ্ড ফ্রুটফুল হবে। আমি প্রচণ্ড কম প্রাইসে নিয়ে এসেছি ব্যাচগুলো, ঠিক আছে? সবাইয়ের কথা চিন্তা করে কিন্তু কম প্রাইসে নিয়ে এসেছি, এবং ব্যাচে কিন্তু খুব ভালো পরিমাণে আমি নোট দেওয়ার চেষ্টা করবো। তুমি আমার পড়ানো দেখেছো, তুমি আমার পড়ানো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলে অনেক ভিডিও আছে, সেগুলো দিয়ে দেখে নিতে পারো। তো সেখানে দাঁড়িয়ে ব্যাচে কিন্তু তোমরা যারা যারা পারবে, যাদের যাদের মনে হচ্ছে ব্যাচ নেওয়া সম্ভব, তারা কিন্তু অবশ্যই ব্যাচটা নেওয়ার চেষ্টা করো। অনেক কিছু কিন্তু ব্যাচ থেকে শিখতে পারবে। ওকে, চলো আমাদের শেষ প্রশ্নের দিকে আজকে আমরা চলে যাই। আমাদের শেষ প্রশ্ন করিমকে রহিম গতকাল মেলেছে, এই বাক্যে কর্মকারক সূচক শব্দ কোনটি? করিমকে রহিম গতকালও নাকি মেরেছে? এই ও শব্দটা হবে না, যাই হোক বলো কি হবে এর সঠিক অ্যান্সার। দেখো তাহলে এটা কর্মকারক কোন শব্দটা এখানে? আচ্ছা খেয়াল করো, প্রথমে দেখো এর মধ্যে আমাদের যেটা খুঁজতে হবে সেটা হলো হচ্ছে কর্তৃকারক কোথায় আছে। অবশ্যই কে কাজটা করছে,
করছে হচ্ছে রহিম, রহিমের দ্বারা পুরো অ্যাকশনটা হয়েছে, তাহলে এখানে কর্তা হলো হচ্ছে রহিম। এইবারে আমরা কি জানি, কর্মকারক সম্পর্কে জানি যে যে যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় তা হলো কর্মকারক। তাহলে এখানে মারাটা অ্যাকচুয়ালি কাকে মারা হয়েছে, কাকে আশ্রয় করে মারা হয়েছে? মারা হয়েছে করিমকে, তাই তো? মারা কাকে হয়েছে? কর্মটা সম্পন্ন হয়েছে করিমের দ্বারা, ঠিক আছে, মানে করিমকে মেরে সম্পন্ন হয়েছে। তাহলে করিম এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার, করিম। ঠিক আছে, করিম হলো এখানে কর্মকারক, রহিম হলো কর্তৃকারক, কর্মকারক হলো হচ্ছে করিম। ওকে, তাহলে এই ছিল আমাদের 25টা প্রশ্ন। কেমন লাগতো অবশ্যই জানিও। কটা কোশ্চেন পারলে অবশ্যই চ্যানেলে কমেন্ট বক্সে গিয়ে জানাবে। চ্যানেলে অন্যান্য যে সমস্ত ভিডিও আছে সেগুলো অবশ্যই দেখতে ভুলবে না, ব্যাচের কথাটা একটু মাথায় রাখবে। যাই হোক, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে হেলদি, কিপ স্টাডি, থ্যাংক ইউ।